নমস্কার। আরও একটা দিনের সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজ 13ই আগস্ট 2026। ভরা শ্রাবণের এই সকাল যেরকম হয় আজকেও তার ব্যতিক্রম নয়। আকাশ তো একেবারে মুখ ভার করেই রয়েছে। শুধু তাই নয়, একটা জিনিস আমার ভেবে বেশ স্বস্তি বোধ করি আজকাল, যে এই বর্ষার মধ্যে আমাকে বেরোতে হয় না। বেরোতে যে হয় না একেবারেই সেটা কিন্তু নয়, কিন্তু প্রাত্যহিক বেরোনোর যে ব্যাপারটা থাকে সেটা আর এখন নেই। এটা একদিকে আমার কাছে যেমন একটা বেদনাদায়ক ব্যাপার, তেমনি অন্যদিকে এই বর্ষার মধ্যে এটা একটা স্বস্তিদায়কও বটে। কারণ এই বর্ষার মধ্যে ভিজে ভিজে অফিস গেছি এরকম স্মৃতি আমার কাছে প্রচুর রয়েছে। অফিসে যেতে যেতে একেবারে জামা কাপড়কে জুতো পর্যন্ত ভিজে গেছে। সারাদিন ভেজা জুতো পরে অফিস করেছি, তবুও তার মধ্যেও একটা আলাদা মজা ছিল। রোজকার অভ্যেস মতোই বারান্দায় এলাম, আর বারান্দায় এই নয়নতারা গাছগুলোকে দেখলে আমার এত ভালো লাগে যে কি বলবো। রোজ এরা একটা দুটো করে ফুল ফুটিয়ে আমাকে জিজ্ঞেস করে কেমন আছো। আমিও প্রত্যুত্তরে বলি ভালো আছি। আজকেও দেখুন গাছগুলোতে কত ফুল ফুটেছে। এই ফুলগুলো আজকে তুলে সব ঠাকুরকে দিয়ে দেবো, কারণ একদিনের পরেই দেখেছি ফুলগুলো শুকিয়ে ঝরে যায়। তখন খুব বিরক্ত লাগে সকালবেলা বাসি ফুলগুলোকে জল দিয়ে ধুইয়ে দিতে। গাছগুলো তো মোটামুটি ঠিকই আছে, তবে বেশ কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে এখানটা একটু রিঅর্গানাইজ করব, সেটা আর হয়ে ওঠেনি। দেখা যাক কবে হয়। আজকাল এমন কিছু কাজ আমার হাতে চলে এসেছে যেগুলো থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমি একেবারে উঠে পড়ে লেগেছি, কিন্তু কোনো কিছুতেই সেটা আর কাটিয়ে উঠতে পারছি না। আজকে ফুলওয়ালা ভাইটাও বেশ বসেছে এই বৃষ্টির মধ্যেও, কারণ আজকে তো বৃহস্পতিবার, আজকেই ওর ব্যবসার দিন। তো আজকে তো ওকে বসতেই হবে, ঝড় বৃষ্টি মাথায় করে ওকে বসতে হবে। আর আকাশের অবস্থা একবার দেখুন, মানে সেই মেঘের ওপর মেঘ জমেছে। রবি ঠাকুর কবে লিখে রেখে গেছিলেন সেটা আজকের আকাশের দিকে তাকালে আবারও একবার মনে পড়লো। চলে এলাম ঠাকুর ঘরে, কারণ সকাল সকাল তো গোপালকে একটু সেবা দিতে হয়। তিনি তো অভুক্ত অবস্থায় থাকেন, তাকে তার প্রাত্যহিক বিস্কিট লজেন্স এসব তো দিতেই হয়। সেই জন্য ঠাকুর ঘরে পুজো শেষ করলাম, শেষ করে আবার বসে পড়লাম আজকের কাজে। আজকে আমি কাজটা একটু সকাল সকালই আরম্ভ করেছিলাম, তাড়াতাড়ি শেষ করার জন্য। গুড আফটারনুন, এখন দুপুর 2টো বেজে গেছে। এখন আমার তো লাঞ্চের সময়। আজকে আর ফুড ব্রেকে আপনাদের সঙ্গে কথা হয়নি। পুজো টুজো করে এসে তারপরে আজ সকাল থেকে কীরকম যেন একটু ভালো লাগছিল না। চারিদিকটা এরকম মেঘলা মেঘলা, এই মেঘলা আকাশ আর ভালো লাগছে না। খালি মনে হচ্ছে যে এই ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে বসে থাকা, চারিদিকটা কেমন একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে, কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক। বারান্দায় গিয়ে দাঁড়ানো যাচ্ছে না। এমনিতেই আমি দুপুরবেলা বারান্দার দিকে খুব একটা যাই না, এত আওয়াজ। কিন্তু তবু মানে দরজা জানলা সবসময় ভয়ে ভয়ে খুলতে হচ্ছে, কখন বৃষ্টির ছাট এসে ভেতরে সব কিছু ভিজিয়ে দেয়। সত্যি বৃষ্টিটা ভীষণ বিরক্তিকর লাগছে। আজকে ভাবছি যে তাড়াতাড়ি অফিসের কাজটা শেষ করে আবারও একটু বেরোবো। সন্ধ্যাবেলা একটু বেরোলে তবুও মনটা ভালো লাগে। আপনাদেরও সঙ্গেই নিয়ে যাব। ততক্ষণ অবধি আর কি করবো, এখন ভাত টাত খেয়ে নিই। আমার তো এখন শাকাহারি ভাত তরকারি খাওয়া, সে আর রোজ রোজ আপনাদের কি দেখাবো। আপনারাও বিরক্ত হবেন। আমি লাঞ্চটা সেরে নিই, কাজটা শেষ করে তারপরে বেরোবো। যখন বেরোবো তার আগে নিশ্চয়ই আপনাদের জানাবো। 4টে নাগাদ এমন জরুরি একটা কাজ পড়ে গেল যে আমাকে বেরোতেই হলো। অফিসেরই কাজে বেরোতে হলো। একটা জরুরি মিটিং পড়ে গেছিলো একজন ক্লায়েন্টের সঙ্গে। তিনি বললেন যে তিনি আর খানিকক্ষণের মধ্যে অফিস ছেড়ে চলে যাবেন। তো আমি বললাম যে না, একটু ওয়েট করুন, আজকেই আপনার সঙ্গে কথা বলে কাজটা কমপ্লিট করে নেব। তো সেই মতো তো কাজ কমপ্লিট করলাম। তারপরে মনে হলো যে এই মেঘলা বিকেলে আর কি করা যায়, বাড়িতে পৌঁছে গেলে আবার সেই কাজের মধ্যে তো ঢুকে যাব, কিছুটা অন্তত বাকি আছে, সেটুকু রাস্তার মধ্যেই শেষ করে ফেলি। তারপরে না হয় কোথাও একটা যাওয়া যাবে, ওই যেদিকে দু চোখ যায় সেই রকম আর কি। তো অনেক দিন কলেজ স্ট্রিটের ওদিকে যাওয়া হয় না, ভাবলাম একবার কলেজ স্ট্রিটের চত্বর থেকে একটু ঘুরে আসি, দেখি পাড়াটা কীরকম আছে। এককালে তো অনেক এসেছি। আর শিয়ালদাও ক্রস করে আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার একটা আলাদা মাহাত্ম্য আছে। আপনারা প্রত্যেকেই এই জায়গাটাতে এসেছেন একটা না একটা সময়। মানে আমি যারা বিবাহিত তাদের কথা বলছি, কারণ এখানে রাস্তার দুপাশে প্রচুর বিয়ের কার্ডের দোকান আছে। অসংখ্য বিয়ের কার্ডের দোকান, অসংখ্য তাদের ভ্যারাইটি, বিভিন্ন ধরনের কার্ড। আপনি যেরকম চান ঠিক তেমনটাই এখানে পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে রয়েছে
কিছু ওই যে পাড়াতে পাড়াতে ফুটবল খেলা হলে কিংবা স্কুলে স্পোর্টসের সময় যে গিফটগুলো দেওয়া হয়, যে ট্রফিগুলো দেওয়া হয়, সেগুলোর দোকান। আর তাছাড়াও সবচেয়ে আমাকে যেটা আকর্ষণ করে সেটা হলো এখানকার মেস বাড়িগুলো। এখানকার মেস বাড়িগুলো তো বাংলা সাহিত্যের একটা নির্দিষ্ট জায়গা করে নিয়েছে। 74.5 দেখেননি এরকম বাঙালি খুব কমই আছে। আমি অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন কি আমাদের আগের জেনারেশনের কথা বলছি, আমাদের পরের জেনারেশন 74.5-এর নামই শোনেনি। সে যাই হোক, হোয়াট এভার, 74.5, বসন্ত বিলাপ, এগুলোর নামই শোনেনি তারা। এই দেখুন কত কার্ডের দোকান। আর এই কার্ডের দোকানগুলোতে মানে আপনি যদি কার্ড কিনতে আসেন, আপনাকে এরা পছন্দ করিয়েই ছাড়বে। শুধু তাই নয়, কার্ডের ভেতরে যেটা লিখতে হবে সেই লেখার বয়ান, কী ধরনের মানে লেখা লিখলে পরে যারা কার্ডটা পাবেন তাদের ভালো লাগবে, সেইগুলোও এরা সাজেস্ট করে দেন বা সেই রকম বয়ানও এরা তৈরি করে দেন। সুতরাং আপনার বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থাকে, এখানে এসে আপনি একেবারে চোখ বন্ধ করে এদের ওপর ভরসা করতে পারেন। অসংখ্য কার্ডের দোকান দেখুন এখানে, এমন মানে ছোট থেকে বড় থেকে অসংখ্য কার্ডের দোকান। এছাড়াও তো রয়েছে নামি দামি শাড়ির দোকানগুলো সমস্ত এখানে রয়েছে। যাই হোক, এইসব রাস্তাঘাট একটা সময় এরকম ছিল যে এইসব রাস্তাঘাটে মাঝে মাঝে একা একাই ঘুরে বেড়াতাম। তো আজকাল তো আর সেই সময় নেই, সেই সুযোগও নেই। তাই কী আর করব, কাজের ফাঁকে যতটুকু সময় পাওয়া যায়, যতটুকু সুযোগ পাওয়া যায়, ততটুকুরই সদ্ব্যবহার করি। আর দেখতে দেখতে চলে এসেছি আমি ঠনঠনিয়ার কাছে। একটু পরেই পড়বে ঠনঠনিয়া রাজবাড়ি এবং তারপরেই পড়বে ঠনঠনিয়ার মন্দির। এই ঠনঠনিয়ার মন্দির কিন্তু এর স্থাপন হয়েছিল 1703 সালে। এই মন্দিরটি স্থাপন করেছিলেন উদয়নারায়ণ ব্রহ্মচারী বলে শোনা যায়। তিনি একটি শ্মশানের মধ্যে একটা মাটির কালী মূর্তি দিয়ে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। ঠনঠন মানে হচ্ছে এখানে ডাকাতরা যখন আসতো বা ডাকাতদের যখন আক্রমণের আশঙ্কা থাকতো, সেই সময় এই মন্দিরে ঘণ্টা বাজিয়ে ঠনঠন শব্দ করে আশেপাশের মানুষজনকে সতর্ক করা হতো। আগে এই জঙ্গলটাতে, এই জায়গাটাতে ঘন বন জঙ্গল ছিল। আর এই দেখুন মন্দিরের মহাদেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন তো শ্রাবণ মাস। আর এই হচ্ছেন মা বিখ্যাত ঠনঠনিয়ার কালী মূর্তি। এই মূর্তিটি কিন্তু মাটির তৈরি। প্রত্যেকবার কালী পুজোর আগে এই মূর্তিটিতে সংস্কার করা হয়। এখানকার ইটের মন্দিরটি তৈরি হয়েছে মন্দিরটি স্থাপনের প্রায় 100 বছর পর, অর্থাৎ 1803 সালে স্থানীয় ব্যবসায়ী বাবু শঙ্করচন্দ্র ঘোষ এই ইটের বা এই কংক্রিটের মন্দিরটি তৈরি করে দেন। এই মন্দিরের চারপাশেও যেরকম অন্যান্য মন্দিরের মধ্যে থাকে সেই রকম অনেক রকম দোকান আছে, ডালার দোকান আছে, সেখান থেকে কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। আর এই মন্দিরের কিন্তু আলাদা একটা মাহাত্ম্য আছে। এই মন্দিরের মাকে শ্রীরামকৃষ্ণদেব এত চাইতেন যে তিনি যখন কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি এখানে ডাবচিনি মানত করেছিলেন। আর ঘুরতে ঘুরতে রামদুলাল সরকার স্ট্রিটে ঢুকতেই চোখে পড়ল এই রাস্তার পাশে ফুটপাতের ওপর গড়ে ওঠা এই ছোট্ট বুলেভার্ড উদ্যানটি, যেটি মান্না দে স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। আর ঘুরতে ঘুরতে চলেও এসছি আমার গন্তব্যের একেবারে সামনে। এটি হচ্ছে কলকাতার বিখ্যাত কালাচাঁদজিউর মন্দির, যেটা 133/2/1 রামদুলাল সরকার স্ট্রিটে রয়েছে। এই নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক মেট্রো। মন্দিরটি খোলে সকাল 7:30টায় এবং সকাল 9টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 5:30টায় খোলে এবং রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। ভেতরটা একটা অদ্ভুত শিল্পরীতিতে মন্দিরটি তৈরি। আর মানে বাংলার যে কোনো মন্দিরের সঙ্গে এই মন্দিরটার একটা বেসিক পার্থক্য আছে। ভেতরে মন্দিরের গায়ে যে ফ্রেস্কোর কাজগুলি রয়েছে সেগুলিতে অসাধারণ। আর ওপর দিকটা একটা বারান্দার মতন। আর এখানে পূজিত হন শালগ্রাম শিলা শ্রীধরজি বা কালাচাঁদজি নামে। এখানে একটা রূপোর সিংহাসনের ওপর শালগ্রাম শিলাটি স্থাপিত এবং এর মধ্যে আর কোনো বিগ্রহ নেই। এখানে এই শালগ্রাম শিলাটি সারা বছর ধরে পূজিত হন। মন্দিরের বাইরেটা যেমন বাংলার আর 5টা মন্দিরের থেকে আলাদা। হঠাৎ করে দেখলে পরে একটি রাজস্থানী ঘরানার একটি মন্দির মনে পড়ে বলে ভুল হয়। আর ভেতরটাও ঠিক অবিকল সেই রকম। মন্দিরের গায়ে যে বিভিন্ন রকম কারুকাজগুলি রয়েছে সেগুলো কিন্তু বাংলার কোনো মন্দিরে এই ধরনের কারুকাজ খুব একটা দেখা যায় না। মন্দিরের গর্ভগৃহের ভেতরে একটা রূপোর সিংহাসনের উপর রয়েছেন শ্রীধরজি বা কালাচাঁদজি। আর মন্দিরের বাইরেটার অদ্ভুত সুন্দর শিল্পকর্ম দিয়ে মোড়া। এর পাশে যে
কারুকাজগুলি করা আছে তার মধ্যে দশাবতারের মূর্তি রয়েছে, তার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ লীলারও বিভিন্ন রকম মূর্তি বা টাইলস। আর মন্দিরের ওপরে যে খিলানগুলো রয়েছে, দরজার ওপরে যে খিলানগুলো রয়েছে, তার যা কারুকাজ এবং তার যা রঙের ব্যবহার, সেইগুলি আজও সবাইকে মুগ্ধ করে। মন্দিরটি তৈরি হয়েছিল 1929 সালে, অর্থাৎ দেখতে দেখতে মন্দিরটির বয়স কিন্তু প্রায় 100 ছুঁই। এই মন্দিরের ভেতরের যে অদ্ভুত শিল্পকর্ম, সেটা তো আমি আগেই বললাম যে বাংলার আর 5টা মন্দিরের থেকে আলাদা। শুধু তাই নয়, এই মন্দিরটির যে মেনটেনেন্স বা পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটাও কিন্তু এটিকে অন্যান্য হিন্দু মন্দির অর্থাৎ বাংলা তথা কলকাতার অন্যান্য মন্দিরের থেকে বেশ খানিকটা আলাদা করে দেয়। আমি যখন গেছিলাম তখন মন্দিরটা ফাঁকাই ছিল। আর এই দেখুন, মন্দিরের বাইরে সন্ধ্যের পর আলো জ্বলে উঠল। মন্দিরের বাইরে ঠিক গা ঘেঁষেই একটা মঞ্চ তৈরি হচ্ছে, যেখানে বোধহয় সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো হবে। সেই জন্যই মন্দিরের বাইরে শিল্পকর্মটি আমি আর ডিটেলসে দেখাতে পারলাম না। এই ধরনের একটি সুন্দর স্মারকের গায়ে কেনই বা এই ধরনের একটি বিশ্বদৃশ্য ব্যাপার বর্তমান প্রশাসন প্রশ্রয় দিচ্ছেন, সেটাও ভাববার বিষয়। এই দেখুন কীরকম সামনের অঞ্চলটা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে। আমি তো ভেবেছিলাম মন্দিরের ভেতরটাতে আমি ঢুকতেই পারবো না, কিন্তু এখানে যারা মণ্ডপটি তৈরি করছিলেন তারা আমাকে কিছুটা জায়গা দিয়ে ঢোকার ব্যবস্থা করে দেন। তারপরেই চলে এলাম শতাব্দী প্রাচীন একটি মিষ্টির দোকান। উত্তর কলকাতা মানেই তো নকুড়ের সন্দেশ, আর সেই দোকানের সামনে যখন এসছে তখন তো সন্দেশ কিনতেই হবে। গোপালদের জন্য সন্দেশ কিনে নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। দোকানের ভেতরে তখনও সন্দেশ তৈরির কাজকর্ম চলছে, সেটাও কিছুটা চাক্ষুষ দেখলাম আর আপনাদের জন্যও তুলে রাখলাম। ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।